আজ 11ই মে আন্তর্জাতিক মাতৃ দিবস। তো আমরা এই দিনটা কেন পালন করে থাকি সবার নিশ্চয়ই জানা আছে। আমরা কখনো মাদের কখনো কিছু দিতে পারি না, কারণ কি তার ঋণ কখনো শোধ করা যায় না। তো এই সমাজের সমস্ত মাদের যারা আমাদের কষ্ট করে বড় করে তোলেন, তাদের আজকে স্যালুট জানানোর দিন। তাই আজকে এই আন্তর্জাতিক মাতৃ দিবসটা পালন করা হয়। আপনাদের সকলকে স্বাগত আমাদের এপিসোড নাম্বার 3-তে সমাজের দর্পণে, যেখানে আজকের টপিক মায়ের উপর। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা আজকে আমাদের সাথে পেয়ে গেছি রাজেশ্বরী ম্যাডামকে। তো উনি একজন শিক্ষিকা প্লাস উনি একজন ইন্ডিপেন্ডেন্ট এস্টাবলিশ সিঙ্গল মাদার। তো নমস্কার ম্যাডাম। আর ওনার সাথে ওনার মেয়েকেও আমরা পেয়ে গেছি, আরাত্রিকা গাঙ্গুলিকে। নমস্কার। তো আজকে ওদের মুখ থেকে ওনার মা বা উনি যে মা হয়েছেন ওনার জার্নিটা আমরা জেনে নেব, আর ওর কাছ থেকে ওর যে মায়ের সাথে যে সম্পর্কটা তার ব্যাপারে আমরা জেনে নেব। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। আপনি কবে থেকে, মানে মাতৃত্বের স্বাদ কবে থেকে পেলেন? আমি মা হয়েছি 2014 সালের 12ই মার্চ। আচ্ছা। ও হয়েছে। আচ্ছা। আমার বিয়ে হয়েছিল 2013-তে। তার আগে দীর্ঘ 9 বছরের প্রেম। আমরা নিজেরাই দেখে শুনে বিয়ে করা, পরে বাড়ির সবাই মিলে আলোচনা করে, যেমন হয় আর কি। তো বিয়ের পরে যখন আমি কনসিভ করলাম, দেখলাম যে আমার শ্বশুরবাড়ি, আমার হাজব্যান্ড, তারা কেউ সন্তান চায় না। এটা একটা পিকিউলিয়ার সমস্যা। হ্যাঁ। সেটা আমার বুঝতেই খানিক সময় লেগেছে, এবং সেটা যখন বুঝতে পারলাম যে নানা রকম প্রসেস ভেতরে লুকিয়ে চলছে যাতে সন্তানটি পেটের ভেতর না থাকে, আচ্ছা, সেটা বুঝতে পারার পর আমার ওই বাড়ি ছেড়ে চলে আসা ছাড়া অন্য কোনো অপশান আমার কাছে খোলা ছিল না। একদম। আমি তখনও চাকরি পাইনি, কিন্তু আমার মা বাবার প্রচণ্ড সাপোর্ট ছিল আমার এই সিদ্ধান্তে, এবং মা বাবাই আমাকে কখনো বলেনি যে ওখানে তুই মানিয়ে নে। একদম। যে বিয়ের পর শ্বশুর বাড়ি সব তোকে মানিয়ে নিতে হবে, বা আমি নিজের পছন্দে যেখানে বিয়ে করেছি সেখানেও একটা কথা শোনানোর একটা জায়গা থাকে যে তুই তো নিজেই দেখে শুনে বিয়ে করেছিস, তাহলে ওখানেই এবার অ্যাডজাস্ট করার চেষ্টা কর। এই অ্যাডজাস্ট করার চেষ্টা কর জিনিসটা, বিশেষত আমার মার কথাই আমি বলবো, আমার জীবনে আমার মার প্রভাবটাই সবচেয়ে বেশি। কারণ বাবা ভীষণ চাকরি নিয়ে ব্যস্ত ছিল। বরাবর বাবা ছিলেন ব্যাংকে, এবং ব্যাংকের ক্যাশের চাবি বাবাকে ডিল করতে হতো। দীর্ঘ 34 বছর বাবা ব্যাংকের ক্যাশে ছিল। আচ্ছা। তো এই এতটা দায়িত্বপূর্ণ কাজ, ক্যাশ ডিল করা, যে কোনো সেই ঝড় বৃষ্টি বন্যা বাবাকে ব্যাংকে যেতে হবে, চাবি পৌঁছাতে হবে, আমি এই দেখেছি। আর আমার মাকে আমি সবসময় দেখেছি আমার জন্য যাবতীয় কিছু করা মাই করেছে, মানে 99.9% মাই করেছে। এবার সেই জন্যই প্রথম মার সাথেই জিনিসটা আমি শেয়ার করি সমস্যাটা, এবং আমাকে এই কথাটা বলতে আমার মা দ্বিতীয়বার ভাবেনি। একদম প্রথম কথাই বলেছে যে এই নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করা দরকার নেই, তুই চলে আয়। এবং আমি রীতিমতো এক কাপড়েই চলে আসি, আমার সব জিনিসপত্রই ওখানে পড়েছিল। এবং এখানে থাকা, আমার প্রতি মাসে চেক আপ করাতে যাওয়া, আলট্রাসোনোগ্রাফি করানো, হ্যানা ত্যানা যাবতীয় যা প্রসেসটা থাকে থ্রু আউট প্রেগনেন্সি পিরিয়ড, সবটাই আমার মার সাথে গিয়ে করা। আচ্ছা। মেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, ঘরে মার কাছেই থাকা, যাবতীয় যা কিছু। আমার মাও একজন টিচার। আচ্ছা। তো আমার মাও পড়াশোনায় ভীষণ ভালো, মানে তখনকার সময় ফার্স্ট ডিভিশন পাওয়া, স্টার পাওয়া, এগুলো খুব কঠিন ছিল। হ্যাঁ। সেখানে আমার মা খুব বড়লোক বাড়ির মেয়ে নয়, কিন্তু তাতেও কোনো টিউশনই মাকে আমার দিদা দিতে পারেননি। তা সত্ত্বেও নিজে একার চেষ্টায়
রান্নাঘরে রাত জেগে বসে পড়ে, এগুলো ও জানে, মানে ওর দিদা ওকেও গল্প করেছে। আচ্ছা। সেইভাবে কষ্ট করে পড়ে মার এইচএসের রেজাল্ট ভীষণ ভালো হয়। মা সেটা নিয়ে পরবর্তীকালে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে এমএসসি পাশ করেছে। ও আচ্ছা। তারপর চন্দননগর বিএড কলেজ থেকে বিএড নিয়েছে। কিন্তু অসময়ে বাবা চলে যাওয়াতে সেভাবে কেরিয়ারটা তৈরি করা, চাকরি করা জিনিসটা তখন হয়ে ওঠেনি। আমি যখন 6-এ পড়ি মা তখন স্কুলে চাকরি পায়, জয়েন করে। আচ্ছা। ফলে আমি ছোটোবেলাটা মাকে পেয়েইছি। এবং আমি নিজে যখন 9-10-এ পড়ি তখন আমার গাইনোর একটা প্রবলেম ধরা পড়ে, সেটা হলো এন্ডোমেট্রিওসিস। আচ্ছা। যখনই সেটা ধরা পড়ে প্রথমেই ডাক্তাররা এটাই আমাকে না বললেও আমার মাকে ক্রমাগত যত ডাক্তারই দেখিয়েছি বলতে থাকে যে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকুন, আপনার মেয়ে হয়তো কখনো কনসিভ করতে পারবে না, কারণ এন্ডোমেট্রিওসিস ডিজিজটাই এতটা কমপ্লিকেটেড। এবার তার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনেক কিছু আছে। এবার আমি মোটামুটি এই কথাগুলো শুনে আমার 11-12 মানে যতটা কেরিয়ারটা ভালো হতে পারতো ততটা সত্যি হয়ে ওঠেনি, আমার এই শরীরটা আমার সঙ্গ দেয়নি বলে। এবার এই করে যখন আমি কনসিভ করলাম, মানে আমি কনসিভ করতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা মিরাকল ছিল। না, আপনি আপনার বিয়ের সময়টা আমি বলছি যে আপনি আপনার হাজবেন্ডের সাথে এটা শেয়ার করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, একদম। আমার চকোলেট সিস্টের একটা অপারেশন হয়, সেটা আমার বিফোর ম্যারেজ। আচ্ছা। 2010-এ। আচ্ছা। আমার বিয়ে তো 13-তে। সেখানে আমার হাজব্যান্ড, তৎকালীন বয়ফ্রেন্ড, সে এবং আমার অন্যান্য বন্ধুরা সবাই প্রেজেন্ট ছিল। আমার যিনি ডক্টর, তিনি আমাদের দুজনকে বসে একদম সিরিয়াসলি, আমার মাও ছিলেন, সবার প্রেজেন্সেই বলেছেন যে ওর এরকম একটা অপারেশন হলো, ক্রিটিক্যাল চকোলেট সিস্ট। আমার সকাল 11টা থেকে শুরু করে বিকেল 4:30 অবধি অপারেশনটা চলে। ভীষণই ক্রিটিক্যাল ছিল সে, মানে সিস্টটাকে রিমুভ করা, সেটা একটা ওয়াটারমেলন সাইজ হয়ে গিয়েছিল সিস্টটা। এবার ওকেও বলা হয়েছিল যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করো এবং যত তাড়াতাড়ি সম্ভব ও কনসিভ করবে, ওর তত তাড়াতাড়ি এই কমপ্লিকেশনসগুলো কমবে। একদমই সবটা সবাই জানতো, লুকিয়ে রাখার কোনো প্রশ্নই নেই। কিন্তু তা সত্ত্বেও পরবর্তীকালে যখন কনসিভ করলাম সেটা দেখলাম ওরা কেউ চাইছে না। এবার আমার সন্তানকে বাঁচানোর জন্যই আমার চলে আসা একদম মায়ের কাছে। এবং আমাকে এখনো পর্যন্ত কখনো এটা শুনতে হয়নি যে এটা আমার একটা বিরাট ব্যর্থতা, কেন আমি অ্যাডজাস্ট করতে পারলাম না, এরকম। মানে আমি কখনো ফিলই করিনি যে এটা খুব একটা ক্রাইসিস চলে আসা, শ্বশুরবাড়ি না করে চলে আসা। ফলে সিঙ্গেল মাদার হওয়া জিনিসটা আমার বাড়িতে, আমার বাড়ির অ্যাটমসফিয়ারে আমার কাছে কখনো চ্যালেঞ্জিং, মানে খুব আমি চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আচ্ছা। চ্যালেঞ্জের মুখোমুখি যদি হওয়ার কথা বলো, সেটা আমাদের সমাজের বড্ড মাথা ব্যথা। মানে যখন ও ছোট তখন ঘুরিয়ে ফিরিয়ে অনেককেই জিজ্ঞেস করতে দেখেছি ওর বাবা আসে কিনা, আমি কতদিন এখানে থাকবো, মানে আমার বাপের বাড়িতে আর কি, মানে সেটা আমার বাড়ি যে সেটা তাদের আর কি মনে হচ্ছে না। কতদিন আছিস বাপের বাড়িতে, কবে যাবি, সেটা সব থাকে ঝামেলা। মানে তাদের মেয়ে কেন বেশি দিন শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকবে, কেন এতদিন আছে, আর ওর বাবাকে আসতেও দেখছে না। তো এই সব থেকে এই প্রশ্নগুলো তখন টুকটাকভাবে এড়িয়ে যেতাম। এবার তারপর ধীরে ধীরে দেখলাম যে জিনিসটার একটা সঠিক উত্তর সবার কাছে দিয়ে দেওয়াটা দরকার। তো আমার মা ভীষণ স্পষ্ট বক্তা, এবং আমার মনে হয় আমি কোথাও এই স্বভাবটা গিয়ে আমি মার থেকে পেয়েছি। এবার তখন আমি খবর কাগজটার নাম বলছি না, ওখানে একটা কলাম বেরোতো শ্বশুরবাড়ি বলে। আচ্ছা। সেখানে 400 শব্দের মধ্যে তোমার শ্বশুরবাড়ি সম্পর্কে তোমার অভিজ্ঞতা লিখে পাঠাতে পারো, এরকম একটা একদিনই দেখলাম রবিবারের পেপারে। তো সেখানে আমার নিজের নর্মাল যা ঘটেছে, কি ঘটনা, কি অভিজ্ঞতা, তখন ওর 9 মাস মতো বয়স। আচ্ছা। সেটা লিখে অর্ডিনারি পোস্টেই পাঠিয়েছিলাম। আচ্ছা। এবার সেটা কখনো ভাবিনি ছাপবে। এবার তার বেশ 3-4 মাস পরে হঠাৎ আমার এক দাদা আমাকে ফোন করে বলছে যে তোর একটা লেখা বেরিয়েছে, তুই কি পাঠিয়েছিলি? তখনও আমার কাগজ দেখার আর অবকাশ হয়নি, ও ছোট, ওকে নিয়ে নানা কাজে ব্যস্ত। জানি না তো। দিয়ে তারপর কাগজটা দেখছি হ্যাঁ বেরিয়েছে। এবার সেখানে আমি আমার নাম ঠিকানা গোপন করিনি, ফলে সেটাতে ম্যাক্সিমাম লোক
জানতে পেরে গেছে ঘটনাটা কি ছিল, ফলে আমার দিকে প্রশ্ন ধেয়ে আসাটা বন্ধ হয়েছে। একদম, এটা একটা খুব ভালো ডিসিশন ছিল যে কাগজে ছাপা। একদম, সেটা সবাই পড়েছে, পড়ে তারা অনেকেই ফিলও করেছে জিনিসটা, সমস্যাটা ফিল করে পরবর্তীকালে মাকে বা আমাকে বলেওছে যে খুব ভালো ডিসিশন নিয়েছো ওকে নিয়ে, ওকে পেটে নিয়েই চলে আসাটা, না হলে অনেক বড়সড় কোনো ক্ষতি ঘটে যেতে পারতো। একদম, এই সিঙ্গেল মাদার হওয়ার এটাই হলো ইতিহাস আর কি। ওকে জিজ্ঞেস করব, তোমার এই যে তোমার মার সাথে যে ভাবটা, সেটা কিরকম, মানে তোমার সমস্তটা একটু যদি বলো। আমি শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই কথাটা শুনলে আমার মনের ভিতর একটা খুব ভালো অনুভূতি হয়। সেটা হচ্ছে, বা আমি তো নানা রকম বন্ধুদেরকে তো দেখি, তাদের বাবারা মানে তাদের মারা মানে মোট কথা গার্জিয়ানরা তাদের তো নিতে আসে, তা সে বন্ধুদের বিশেষত বাবাদের দেখলেও আমার তেমন কিছু মন খারাপ হয় না, কারণ আমার মাই আমার মা, আমার মাই আমার বাবা, আমার মাই আমার কাছে সবই। তো মায়ের সাথে দুষ্টু মিষ্টি সব পুরো, যদি কিছু বলো তোমার স্মৃতিগুলো একটু বলো, মানে কি এমন কোনো দিন আছে যে ধরো স্কুল থেকে এসছো, না মাকে বলতে হবে কিছু একটা হয়েছে স্কুলে, মানে কখন পেট থেকে সেই জিনিসটা বেরোবে সব সময় আছে, সব সময়। মানে আমি আমার স্কুল থেকে ফিরে স্কুটিটা বোধহয় লকও করিনি, ওর উপর থেকে বলা শুরু হয়ে যায় যে আজকে স্কুলে কি হয়েছে। আচ্ছা, মানে এরকম কোনো সময় হয়েছে যে রাখতে পারছো না, মা কখন আসবে, মানে বলার জন্য একদম ব্যাকুল আছো কিন্তু বলতে পারছো না, কোনো না কোনো একটা সমস্যা চলে আসছে তোমার কাছে, তুমি বলতে পারছো না, এরকম কোনো কিছু হয়েছে? মানে রাতে গিয়ে সে শোয়ার সময় বলছো মা জানো তো এই একটা জিনিস হয়েছে, এরকম কিছু হয়েছে? হ্যাঁ, আমি অনেক সময় বলি। মানে তুমি বলতে পারছো না, এরকম কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, বন্ধুদের সাথে ঝগড়াঝাটি হয়েছে। সেগুলো বল। হয়েছে যেটা রাতে শোয়ার পরে 12:30 1টা তখন একটু একটু করে বেরোচ্ছে। আচ্ছা, মানে বন্ধুদের ব্যাপারটা মাকে একটু পরে শেয়ার কেন করলে? কারণ আমি প্রথমে একটু ভেবে রাখি যে মা তো স্কুল থেকে তো ফিরছে, তখন আমি যদি চট করে বলে দিই তাহলে তো মা তো একটু রেগে যেতে পারে, তাই আমি রাত্রিবেলা অনেক পরে আমি বলি। তো আর বাদ বাকি মানে যে কাহিনীগুলো আছে, মানে মা এক্ষুনি বললো যে তুমি মা স্কুটিটা না লক করতে করতে তুমি উপর থেকে মাকে বলতে শুরু করে দাও, তো সেগুলো কেন তুমি মাকে তখনই বলো? সেগুলো একটু মজাদার গল্প থাকে নাকি? সেগুলো ভালো কথা, সেগুলো তো বকা খাবে না। আচ্ছা, ওই জন্য মানে বন্ধুদের সাথে মারপিট কেন হয়েছে, রাগারাগি কেন হয়েছে সেটা মাকে বলা যাবে না, তাই? হ্যাঁ, এখন বকবো না, এখন বলতে পারিস। এখন তো সেটা হয়ে গেছে, মা জেনেও গেছে, তুমি বলো। হ্যাঁ, এবার যদি সবার সামনে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার একটা নতুন এবারে তো 5 অনেকজন নতুন বন্ধুও ভর্তি হয়েছে, আমারও অনেক বন্ধু আছে। তো একটা নতুন বন্ধু, তার নাম হচ্ছে অদিতি। আচ্ছা, ও আমাকে একদিন জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ রে আরাত্রিকা, তুই যদি তোর মার কাছে একটা আইফোন চাস, তোর মা তোকে কিনে দেয়? আমি বলছি হ্যাঁ কিনে দেয়। তারপর বলছি বা তোর মা এত ভালো রে। শুধু তাছাড়া নয়, এই যে আমাদের আগের যে ছুটির কাজ, একবার সানিধি মানে ইংলিশ টিচার একবার একটা কাজ দিয়েছিল, পাপেট বানাতে হবে। তো আমি মায়ের ওড়না দিয়ে পাপেট বানিয়েছিলাম। বাহ, ওই রাজস্থানে ওই কাঠপুতলি গুলো হয় না। তারপর সানিধি ভাই বলছে, তুই যে ওই কাপড়টা বানিয়েছিস কি দিয়ে বানিয়েছিস? মায়ের ওড়না দি। তারপর তোর মা এত ভালো রে, তোর মায়ের ওড়নাটাই তোকে ডেডিকেট করে দিল। তো মানে ওই তোমার বন্ধু কি বোঝাতে চাইছে তোমার মা ভালো কিন্তু ওর মা ভালো না? হ্যাঁ, ওর মা দেয় না ওর না। আচ্ছা, তো ভালো না। তুমি এমনকি আমার হাতে যে স্মার্ট ওয়াচটা দেখছো, আমি সেটা মায়ের কাছে চেয়েছিলাম, মা কিনে দিয়েছি। বাহ, মানে মা তোমার সবটাই পূরণ করার চেষ্টা করে, তাই তো? তোমার
আবদারটা পূরণ করার চেষ্টা করে। আচ্ছা, তোমার স্কুলে কখনো এরকম হয়েছে যে তোমার বন্ধুরা জানে না, কেউ নতুন এসছে, তোমার বাবার ব্যাপারটা তোমাকে জিজ্ঞেস করেছে, এরকম কেউ আছে? কখনো জিজ্ঞেস করে না? তুমি করলেও তুমি কি বলো, কখনো কিছু এরকম বলেছো যে না আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই বা যা? হ্যাঁ, 2, 3 বা 4 পড়াকালীন আমার পুরনো বন্ধুরা একবার আমাকে জিজ্ঞাসা করেছিল তোর বাবা বাড়িতে থাকে? আমি বলছি না রে, আমার বাবা কোন্নগরে থাকে। আচ্ছা, আমি শুধু এটুকুনি বলেছো। আচ্ছা, তুমি ছোটবেলা থেকে তুমি যখন বুঝতে শিখলে, জানতে শিখলে, তখন তোমার মা তোমাকে পুরো ব্যাপারটা খুলে বললো তোমার বাবার ব্যাপারে, আর তোমার মার যে কঠিন পরিশ্রমের ব্যাপারটা, মানে তোমাকে নিয়ে যেটা তোমার মা একটু করেছিল, ফাইটটা করেছিল বাবার সাথে, সেটা যখন জানতে পেরেছো তখন তোমার কি রিয়াকশন ছিল? মানে তুমি মাকে তখন কি বলেছিলে? আই সাপোর্ট দ্যাট। মানে এটা আমি মাকে বলিনি, কিন্তু মা যে বাবার বিরুদ্ধে অনেক ফাইট করেছিল সেটাকেই আমি সাপোর্ট করি। বাহ। ও অনেক ছোট ছিল তখন, সেটা হয়তো ওর এখন মনে নেই। ও প্রথম ওকে যখন মোটামুটি আমি জানিয়েছি, ও যেটুকু বুঝতে পারে সেভাবে যখন জানিয়েছি, আমি জানানোর পরে বললাম যে তুই যখন বড় হবি, তোর যদি ইচ্ছে করে তুই তোর বাবার সাথে দেখা করতেই পারিস, আমার সেখানে আটকে রাখার কিছু নেই, তুই তখন দেখা করতে পারিস। ও আমাকে তখন আদো আদো স্বরে, তখন ওর কথাটা সবে ফুটেছে, ও আমাকে বলছে আমি লাঠি নিয়ে যাব, আমি লাঠি নিয়ে যাব। লাঠি নিয়ে গিয়ে কাজ নেই। বাহ, ভালো। মানে তুমি তোমার মাকে পুরোপুরি সাপোর্ট করো এবং মাও তোমাকে করে, তাই তো? তোমার এই মার সাথে রিলেশনটা, আচ্ছা তো মার সাথে রিলেশন, তোমার বাড়িতে দাদু ঠাকুমা মানে দাদু দিদা আছে, হ্যাঁ, দাদু দিদাদের সাথে কিরকম সম্পর্ক বলো? ধরো আমি তো একটু মোবাইল দেখি, ধরো আমি এখন একটু মোবাইল দেখছি, ধরো মা তখন সেখানে নেই, অন্য একটা কাজে ব্যস্ত, দিদা বা দাদু যখন কেউ আমাকে মোবাইলটা বন্ধ কর, মা কিন্তু রেগে যাবে, তখন আমি বলি যে এখন নয়, মা আসুক তারপরেই বন্ধ করব। তারপর আমি তো দাদু আর ঠাকুমার কথাটা খুব একটা শুনি না, তারপর মা এসে যেই বলে মোবাইলটা বন্ধ কর শান্তভাবে, আমি তখনই বন্ধ করে রাখি। মানে মাদার্স গার্ল, ভয়টা মাকেই পায়, মানে মাদার্স গার্ল, একদম মাদার্স গার্ল, মানে দাদু দিদা যাই বলুন, হ্যাঁ মাকে বেটি, একদম। মানে দাদু দিদা যত বলুক আমি করব না, কিন্তু মা এক কথায় বলে মানে সেটা হয়ে যাবে, তাই তো? খুব ভালো। মানে মায়ের সাথে তোমার সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ, একদম, তাই তো? এই যে আমরা কদিন আগে একটা সিনেমা দেখেছিলাম বা সিরিজ দেখেছিলাম, বনবাস। আচ্ছা, হিন্দি সিনেমা, হ্যাঁ সিনেমা জি5, ওটাতে যারা খুব দুষ্টু ছেলে না, দুষ্টু ছেলে বা মেয়ে, তারা বড় হয়ে গিয়ে নিজেদের বাবা মাকে বেনারসে ছেড়ে আসে। আচ্ছা, তো সেটা তো আমার খুব একটা ভালো লাগে না, তাই আমার খুব মন খারাপ হয়েছিল। তো মা দিদা দাদু সবাইকে একটু কাঁদো সব বলে, মা মাম্মা ডিম্পা রাতান, আমি বড় হলে কখনো তোমাদেরকে বেনারসে ছেড়ে আসবো না। তো এখন সব বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে। মানে তারা ভাবে না যে মা বাবা এত পরিশ্রম করে ওদের বড় করে তুললেন, তারপর ওদেরও তো একটা দায়িত্ব আছে, ছেলে মেয়ে হিসাবে ওদেরও তো একটা দায়িত্ব থাকে কোথাও, যে না মা বাবাদের মানে দায়িত্বটা নিতে হবে যখন বয়সকালে। তো সেটা ওরা ভুলে যায়। এখন সবাই ভাবে যে না কি বয়স হয়ে গেছে, এখন কি করবে, কি দায়িত্ব নেব, আমাদের টাইম হচ্ছে না, ওদের টাইম হচ্ছে না, মানে টাইম দিতে পারছি না, এরকম একটা ব্যাপার চলে আসে। তো সেখানে বৃদ্ধাশ্রম ইজ দ্য ওনলি প্লেস অপশন। তো এরকম একটা চিত্র আমরা দেখতে পাই, তো সেটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। আসলে আমার মনে হয় এখন যে অ্যাডাল্ট, সে যখন বাচ্চা ছিল তার শেখাটা তখন থেকেই শুরু হয়েছে। একটা বাচ্চা তো তার মাকে বা বাবাকে দেখে শেখে, দায়িত্ববোধটা তার জন্মাই একদম ছোট থেকে। এবার সে যদি ছোট থেকে দেখে যে আমার মা আমার দাদু দিদার দায়িত্ব নিচ্ছে,
তাহলে তার ভেতরেও কোথাও একটা বোধ বা দায়িত্ববোধ তৈরি হয় যে আমিও বড় হলে আমার মার দায়িত্বটা নেব। আবার উল্টো দিক থেকে আমি এটাও বলতে চাই বাবা মাদের জন্য যে আমি আমার সর্বস্ব উজাড় করে আমার সন্তানকে দিয়ে দিলাম, আমি আমার নিজের জন্য কানাকুড়িটুকুও রাখলাম না, এটা আমার ধারণা অনুযায়ী কাইন্ড অফ বোকামি। কারণ ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার তৈরি করতে হয়তো রাজ্যের বাইরে যাবে, হয়তো দেশের বাইরে যাবে। আমি কখনোই আমার সন্তানের উপর বোঝা হয়ে থাকতে চাই না যে তুই তোর কেরিয়ারটা বিসর্জন দিয়ে আমার জন্য এখানে থেকে যা বাবা। এই মানে আমার কিছুই নেই, আমার কোনো সহায় সম্বল কিচ্ছু নেই, একদম তখন কেমন যেন নিজেকেই একটা মনে হবে আমি যেন আমার সন্তানের উপর একটা বোঝা হয়ে গেলাম, বোঝা হয়ে গেছি। এই জায়গাটায় বাবা মাদেরও একটু সতর্ক থাকা উচিত। আমার মনে হয় সর্বস্ব উজাড় করে সন্তানকে দিয়ে দেওয়াটা উচিত নয়। একদম এটা যদি এখন আমার কথাটা শুনে অনেকের মনে হতে পারে স্বার্থপরতা, কিন্তু হ্যাঁ কোনো কোনো জায়গায় নিজের জন্য খেয়াল রাখা, নিজের ভবিষ্যতের জন্য প্ল্যান করে রাখা এটা প্রয়োজন। এটা কিছুটা স্বার্থপরতা হলেও এটা প্রয়োজন। একদম কারণ আমার ভবিষ্যৎটা, আমার বার্ধক্যের জীবনটা, আমার অ্যাবাভ 60 যখন অ্যাবাভ 70 যখন আমার বয়স হবে, আমি কখনোই আমার সন্তানের উপর পুরোটা চাপিয়ে দিতে চাইবো না যে তোর উপর এখন পুরোটা দায়িত্ব, তুই এবার সামলা। এবং সন্তানের মধ্যে দায়িত্ববোধ যদি নিজে থেকে ছোট থেকে তৈরি হয় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি তৈরি না হয় সেক্ষেত্রে আমার মনে হয় দায়িত্ববোধ জোর করে তৈরি করা যায় না। একদম একজন সন্তান যদি ঠিক করে বড় হয়ে যে আমি আমার বাবা মার দায়িত্ব নেব না, সেক্ষেত্রে আমার মনে হয় ভূভারতে কেউ নেই যে তাকে শেখাতে পারবে। তার জন্যই এতগুলো আইন তৈরি হচ্ছে, মানে আইন করে ছেলে মেয়েকে বোঝাতে হচ্ছে যে তুমি যদি বাবা মার দায়িত্ব না নাও তাহলে তোমার একটা পানিশমেন্ট হবে। হ্যাঁ, আমরা একটা মুভি ওর উপরে এসেছিল সন্তান বলে, হ্যাঁ, তো সেখানে পুরো স্টোরিটা দেখানো হয়েছিল একদম পুরো সেম যেটা আপনি বললেন, লফুলি বাবা মার একটা দায়িত্ব নেওয়ার। এই ধরনের আইন তো এখন আসছে, আমরা খবরের কাগজেও দেখি, একদম মেয়েদের ক্ষেত্রেও আসছে, ছেলেদের ক্ষেত্রেও আসছে। এবং এই জায়গাটাতে ছেলে মেয়ে ডিসক্রিমিনেট করতেও আমি একদম চাই না। মেয়েরা বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেল, আমরা এটা গলা ফাটিয়ে বলতে পারি যে এই বাড়িটা মেয়েটারও সমান বাড়ি, মা বাবার সম্পত্তির উপর মারও সমান অধিকার, মেয়েরও সমান অধিকার আছে। অধিকার যেমন আছে দায়িত্বও কিন্তু আছে, একদম। তখন দায়িত্বটা দাদার উপর বা ভাইয়ের উপর আমি ছেড়ে দিতে পারি না। এবং আমি সম্পত্তির অধিকারে আমি আছি কিন্তু দায়িত্বের অধিকারে আমি নেই, এই জায়গাটা আমি অনেক মেয়েকে করতে দেখেছি। একদম একদম সেই জায়গাটাতেও আমার মনে হয় সতর্ক হওয়া দরকার, মা বাবাদেরও সতর্ক হওয়া দরকার। এবং ছেলে মেয়েকে ছোট থেকে সেই মূল্যবোধটা দিতে হবে যে এটা তোমার একটা ডিউটি, তোমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো এমন বলছি না যে তুমি তোমার সর্বস্ব বিসর্জন দিয়ে, কেরিয়ার বিসর্জন দিয়ে আমাদেরকে দেখো, কিন্তু সম্পর্কটুকু রাখা, যোগাযোগটুকু রাখা। এমনও হয় যে মাসের পর মাস ফোনই আসছে না, সে হয়তো বিদেশে ফোনই করছে না, তার মা হয়তো একটা ফোনে কথা শোনার জন্য অপেক্ষা করে আছে, তার হয়তো টাকা পয়সার দরকার নেই, তার অনেক টাকা পয়সা আছে, কিন্তু তবুও তো দিনের শেষে কোথাও গিয়ে সন্তানের সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। অন্তত সেই জায়গাটা ছোট থেকে একটু তৈরি করাটা মা বাবারও কর্তব্য, যে ভবিষ্যতে যাতে সেই দিন দেখতে না হয়। একদম। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা চিত্র দেখি যে যেমন ভালো রান্না হলে মা সবসময় নিজের সন্তান বা অনেক সময় স্বামীর জন্য তুলে রেখে দেন, মানে ভালো, মানে চিংড়ি মাছের মালাইকারি হলে আমি কম খাবো আর ছেলে মেয়েদের একটু বেশি দেবো, এরকম একটা আমরা চিত্র দেখে থাকি। তো এই চিত্রটা দেখে কি আমরা মাতৃত্বকে খালি ত্যাগের প্রতীক বলে ভাবতে পারি? আমার মনে হয় ভাবা উচিত নয়, এবং মায়েদেরও এটা সবসময় করা উচিত নয়। হ্যাঁ, কখনো কখনো ইচ্ছে হতেই পারে যে বা এটা তো খেতে বেশ ভালো হয়েছে, এটা আমি একটু রেখে দিই, আমার মেয়ে খাবে বা আমার ছেলে খাবে, কখনো কখনো হতে পারে। কিন্তু মাতৃত্ব ইজ নট ইকুইভ্যালেন্ট টু ত্যাগ। কারণ ছোট থেকে বাচ্চারা যদি মাকে দেখে যে মা চাকরিতে যাচ্ছে, মার নিজস্ব একটা সময় আছে, মা তার নাচের জন্য কিছুটা সময় দিচ্ছে, মা তার লেখালেখির জন্য কিছুটা সময় রাখছে, সব সময়টাই যে মা আমাকে দিয়ে দিচ্ছে, এই জিনিসটা আমার মনে হয় বাচ্চাকে ছোট থেকে না দেখানোই ভালো। কারণ সেক্ষেত্রে একটা টেকেন ফর গ্রান্টেড ব্যাপারটা এসে যায়, বাচ্চারা ধরে নেয়
যে মা ও তো করবেই, করবেই, তুমি আমাকে জন্মটা দিয়েছো কেন, তাহলে জন্ম দিয়েছো মানে করতেই হবে, এরকম জিনিসটা নয়। মানে আমার মনে হয় নিজের জন্য সময় রাখা, নিজের জন্যও ভালো খাবারটা রাখা, এই জায়গাগুলো তো যুগ তো বদলাচ্ছে। আগে মারা যেমনভাবে সংসারে থাকতেন, এখন মারা ঠিক সেভাবে থাকেন না একদম। এখনকার মায়েরা আগেকার মায়েদের থেকে অনেকটা আলাদা। এখন তারা নিজের ভালো, নিজের সময়, নিজের দিকে খেয়াল রাখা, এটা যদি একটা বাচ্চাও দেখে যে মা নিজের খেয়ালটা নিজে রাখছে, নিজের যত্নটা নিজে নিচ্ছে, নিজের গানটা নিজে প্র্যাকটিস করছে, নিজের মনের খুশিতে নিজে আঁকছে, এটা যদি বাচ্চাও দেখে, আমার মনে হয় সেটা বাচ্চাটাও যখন বড় হবে তার পক্ষেও ভালো। সেও কিন্তু নিজেকে গুরুত্ব দিতে শিখবে। সে যদি দেখে মাও নিজেকে গুরুত্ব দিচ্ছে, ও নিজেও নিজেকে গুরুত্ব দিতে শিখবে। নিজেকে ভালোবাসা, নিজেকে গুরুত্ব দেওয়া এটা খুব জরুরি। আর আমার মনে হয় নিজেকে ভালোবাসতে গেলে বা নিজেকে গুরুত্ব দিতে গেলে সব স্যাক্রিফাইস করে দেওয়া জিনিসটা হয় না। সন্তানকে পুরো অবহেলা করে দিলাম, সেটাও হয় না। একদম। সন্তানের খেয়াল রেখেও কিন্তু নিজের খেয়াল রাখা যায়। এই ব্যালেন্সটা, মানে ব্যালেন্সই তো জীবনে সবই। এই ব্যালেন্সটা মনে হয় রাখা দরকার। যে হ্যাঁ, আমারও এখন সিনেমা দেখতে ইচ্ছে করছে, আমি দেখছি। আবার যখন বাচ্চার সাথে সময় কাটানোর দরকার পড়বে বা সময় কাটাতে ইচ্ছে করবে, তখন আমি সেই সময়টাও কাটাচ্ছি, সেই কোয়ালিটি টাইমটাও আমি সন্তানকে দিচ্ছি। এই দুটোর মধ্যে একটা প্রপার ব্যালেন্সিং থাকলে আমার মনে হয় সেটা বাচ্চার পক্ষেও ভালো, মায়ের পক্ষেও ভালো। শুধুই ত্যাগ কখনোই সমর্থনযোগ্য নয়। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে এখন মায়েদের লাইফটা একটু বদলেছে, যে এখন আমরা ঘরে ঘরে ওয়ার্কিং মাদার্স দেখতে পারি। তো সেখানে ওয়ার্কিং মাদার বাট অ্যান্ড সিঙ্গেল মাদার আপনার মতো, তো অনেক সময় ওরা ভাবে যে ঠিক আছে, আমি ওয়ার্কিং, যেহেতু আমার একটা সন্তান রয়েছে, আমি এখন চাকরিটা ছেড়ে দিই, করব না। তো সেটা কি ঠিক ডিসিশন? যখন বাচ্চা খুব ছোট থাকে না, তখন সমস্যাটা অনেক বেশি থাকে। এবার ওই ছোট থাকার ফেজটা যদি আয়া রেখে বলো বা নিজের মায়ের সাহায্যে বা শাশুড়ি মায়ের সাহায্যে, যে কারুর সাহায্য নিয়ে যদি ওই বাচ্চা ছোট থাকার ফেজটা কোনোভাবে কাটানো যায়, তার পরবর্তীকালে কিন্তু সমস্যাটা আর ততটা গুরুত্ব, মানে আমরা একটা ম্যাটারনিটি লিভও পাই অফিস থেকে, যেটা 6 মাসের একটা থাকে পেড লিভ, এবং সরকারি চাকরিগুলোতে এখন চাইল্ড কেয়ার লিভও আছে। তো সুতরাং আমার মনে হয় চাকরি ছেড়ে দেওয়াটা অপশন নয়, কারণ বাচ্চাটা একটা সময় যখন বড় হয়ে যাবে না, তখন ভীষণ একাকিত্ব আসবে। একদম। এবং তার থেকেও বড় কথা, মনের কোনায় কোথাও গিয়ে মনে হবে যে আমি আমার বাচ্চার জন্য চাকরিটা ছাড়লাম, এবং এটা রাগের মাথায় মুখ থেকে বেরিয়েও যায় যে তোর জন্য আমি চাকরি ছাড়লাম, তুই আমার জন্য এটুকু করবি না। এটা আবার অনেক স্বামীদের মুখ থেকেও শোনা যায় যে তুমি আগে করতে, এখন কিছু করো না, এরকম একটা ফেজও দেখা যায় বাড়িতে। মানে সন্তানকে কোথাও দোষ দিয়ে ফেলবো আমরা, যে আমি তোর জন্য না আমার চাকরিটা ছেড়েছি। এই দোষী করা উচিত নয় একটা সন্তানকে। ওই ছোট বয়সটা কষ্ট হয়, অসুবিধা, সত্যি অসুবিধা। আর একটা মাকে যতটা একটা বাচ্চার প্রয়োজন, পৃথিবীর আর কাউকে ততটা প্রয়োজন হয় না। সত্যিই মাকে ভীষণ প্রয়োজন হয়। এবং আমি নিজের ব্যক্তিগত কথা বলি, নিজেও কখনো কখনো অপরাধবোধে ভুগেছি যে এরকম এত ছোট বয়স, ওর এরকম 4 মাস 4.5 মাস বয়স, আমি চাকরিতে চলে যাচ্ছি ওকে রেখে, ও তখনও ঘুম থেকেই ওঠেনি, আমি সকালবেলা যখন চলে যাচ্ছি। সত্যিই অপরাধবোধে কখনো কখনো ভুগেছি, কিন্তু তারপর মনে হয়েছে ঠিক আছে, এই ফেজটা কেটে যাবে, ধীরে ধীরে এই ফেজটা কেটে যাবে। একটুখানি এই সময়টা একটু অ্যাডজাস্ট করি, একটু মন খারাপ, আবার ওকে নিয়ে যখন সময় পাচ্ছি মন খারাপটা কাটানোরও চেষ্টা করেছি। এই করে করে যখন ও একটু বড় হয়ে গেল, ওরও যখন স্কুল শুরু হয়ে গেল, তখন দেখলাম জিনিসটা কিন্তু আর অতটা প্রবলেমেটিক নেই। তখন আমিও স্কুলে যাচ্ছি, ও স্কুলে যাচ্ছে, জিনিসটা অনেকটা স্মুথ হয়েছে। হ্যাঁ, মানে আপনিও আপনার টাইমটা কাটাতে পারছেন একটা জায়গায়, একটা। আর এটা যদি মনে হতো যে ওকে বড় করতে গিয়ে আমি আমার চাকরিটাই দুম করে ছেড়ে দিলাম, পরে পাবো, সত্যি পরে পাওয়ার রাস্তাটা কিন্তু এত সহজ নয়। একদম, এটা এত সহজ নয়। আমি মাঝখানে একটা 10 বছরের গ্যাপ দিয়ে দিলাম আমার বাচ্চাকে মানুষ করতে গিয়ে। পরে 10 বছর পরে আমি যখন চাকরি খুঁজতে নামবো, আর কি ফিল্ডে নামবো, তখন সেই জার্নিটা আমার খুব একটা সহজ হবে না। ফলে ছুটি নিয়ে হোক, আয়া রেখে হোক, মাদের সাহায্য নিয়ে হোক, ছোটবেলাটা যদি একটু কষ্ট করে পার করে দেওয়া যায়, চাকরি ছাড়াটা আমার মনে হয় একদম উচিত নয়। একদম, মানে এটা একটা
টিপস আমাদের দর্শকের জন্য যে আপনাদের সন্তান খুব ছোট, চাকরি করেন, আপনি ভাবছেন হয়তো চাকরি ছেড়ে দেবেন, প্লিজ আয়া বা আপনার মা বাবাকে একটু এঙ্গেজ থাকতে বললে আমরা মানে উনি যেটা বললেন যে এই ফেজটা কাটিয়ে নেওয়া যেতে পারে। মানে এমনিতে তো অফিস থেকে ম্যাটারনিটি লিভ পাওয়াই যায়, আর এখন আবার কোনো অফিসে বাচ্চা রাখার জন্য আলাদা একটা চাইল্ড কেয়ার একটা ইয়ে করে দেয়। সমস্ত অ্যারেঞ্জমেন্টস এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে অনেক কিছু, তো অনেক কিছু এখন দেখা যায় যেগুলো আমরা আগে মা বাবারা হয়তো পেতো না, মানে মারা স্পেশালি হয়তো পেতেন না। তো এখন অনেক কিছু অনেক ম্যানেজ করা যায়, আরও অনেক অপশনস থাকে। তো সেখানে চাকরি ছেড়ে দেওয়ার একটা ডিসিশন, সেটা কিন্তু নট রাইট। তো সেটা একটু ভেবে দেখুন। আমরা আরেকটা ফেজে দেখতে পারি যে অনেকজনের সন্তান হয় না, সেখানে সন্তান অ্যাডপ্ট করতে হয়। তো এই যে সন্তান অ্যাডপ্ট করা আর নিজের সন্তান, মানে ভালোবাসার কি কোনো ইয়ে থাকে যে না একটা দত্তক নেওয়া সন্তানকে আমি মানে মায়ের ইয়েটা কতটা, আসলে মাতৃত্ব জিনিসটা শুধুই জন্ম দেওয়ার সাথে জড়িত নয়। মানে যে কোনো কেউই যদি কোনো বাচ্চাকে মাতৃ স্নেহে আগলে রাখতে পারে, আমরা তাকেই মা বলবো। সেক্ষেত্রে এখন তো অনেক সিঙ্গেল ফাদারও হচ্ছে, আমরা তো চারদিকে সেটাও দেখতে পাচ্ছি যে তিনি বিয়ে করেনি কিন্তু তিনি সন্তান চান, তিনি দত্তক নিচ্ছেন, সন্তান চান, এবং সেই বাবাও কোথাও গিয়ে বাচ্চাটিকে মাতৃ স্নেহেই আগলে রাখছে। একদম। তো তাকেও মাদার্স ডে উইশ করতে আমাদের কোনো আপত্তি নেই। তো যাকে দত্তক নিচ্ছে তাকে যদি সত্যি সেই মা সন্তান স্নেহটা প্রপারলি দিতে পারেন, তার উপর নির্ভর করছে আর কি তিনি কতটা তার সাথে মানসিকভাবে যুক্ত হতে পারছেন। ওনারা দুজন তো শারীরিকভাবে যুক্ত কখনো ছিলেন না, নারীর টান যাকে বলে সেটা ছিল না, কিন্তু তা সত্ত্বেও যদি মানসিকভাবে সেই মাতৃস্নেহটা দিয়ে ওঠা যায়, তাহলে মনে হয় না সেখানে কোনো মায়ের খামতি থাকবে বলে। আর এমনিতে আমি আমার নিজের ক্ষেত্রে বলছি, আমার মা ওকে যেভাবে ছোট থেকে বড় করেছে, মানে আমি স্কুল চলে যেতাম, আমার মাও স্কুলে চলে যেত। এবার 2016-তে আমার মা রিটায়ার করেছেন, তখনও 2 বছর বয়স। এবার ওকে খাইয়ে দেওয়া, ওকে চান করিয়ে দেওয়া, মানে যাবতীয় কিছু আমার মা ওকে এত যত্ন করে করেছেন, এবং আমার বাবাও করেছেন। মানে 4.5 মাসে ওকে রেখে আমি আর মা দুজনেই স্কুলে চলে যেতাম উইদাউট এনি আয়া। আচ্ছা। এবার ও ডাইপার চেঞ্জ করা, ওর যাবতীয় কিছু আমার বাবা করেছে। এবার আমি আমার বাবা মা কাউকেই মানে আমার থেকে কিছু কম তো নয়ই, বরং আমার থেকে অনেক বেশি করেছে। তো সেক্ষেত্রে মাতৃ স্নেহ বা মায়ের যে দায়িত্ব, সেটা আমার থেকে বোধহয় আমার মা বাবা ওর ক্ষেত্রে কিছু কম পালন করেননি আর কি। তো শুধুমাত্রই জন্ম দিলেই মা, আমরা এরকম অনেক ক্ষেত্র দেখি যে জন্ম দিয়েছে অথচ দায়িত্ব পালনটা করছে একদম, তো তাকে ফেলে রেখে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তো তাকে মা বলাই যাবে না, তিনি মাতৃত্বের কলঙ্ক। একদম। আবার এমন অনেক মাকে দেখেছি যে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে বা দত্তক নিয়েছে বা অন্য জন্ম দেয়নি এরকম সন্তানকে এত ভালোভাবে আদর যত্নে বড় করেছে যে তাকে আমরা মাতৃত্বের সর্বশ্রেষ্ঠ আসনেই বসাবো। একদম। এবার আপনার সাথে আপনার মার যে আপনার ছোটবেলাকার স্মৃতি একটু যদি শেয়ার করেন। আমার সাথে আমার মার বন্ডিংটা মা মেয়ের থেকে এখন বেশি বন্ধুত্বে পরিণত হয়েছে। যত আমি বড় হয়েছি তত আমি আর মা বন্ধু। আমরা একসাথে শপিং করতে যাই, একসাথে প্রচুর ঝগড়াও করি, আর যাবতীয় কথা মারও আমাকে না বললে চলে না, আর আমারও মাকে না বললে চলে না, পেট ব্যথা করে একদম। এবং মার থেকে প্রচুর সাজেশনও নিই, যে জায়গাগুলো বুঝতে পারছি না কি করব, এরকম অনেক পরিস্থিতি তো আসে। বিশেষত বাচ্চা বড় করতে গিয়ে আমার মার অভিজ্ঞতাটা ভীষণভাবে কাজে লেগেছে, যেগুলো আমি তো প্রথম মা হয়েছি, আমি তো আর সেগুলো জানি না, সেই ক্ষেত্রেও খুব কাজে লেগেছে। আর আমার ছোটবেলার স্মৃতি যদি বলতে হয়, স্কুলে আমার মনে আছে আমি তখন বোধহয় নার্সারি 3+ এজ। এবার আমি প্রচণ্ড বমি করতাম। আচ্ছা। মানে আমি বমি করে স্কুলে আসার জন্য রওনা হতাম এবং স্কুলে এসে আবার বমি করতাম। মানে কোনো
ফুড পয়জনিং? না না, আমার এটা হয়তো স্কুল নিয়ে কোনো প্যানিক বা কিছু কিছু হয়তো হবে মোটমাট। স্কুল আসতে অত ভালো লাগতো না, বাড়িতে ঠাম্মা দাদু ভাই এদের আদরে থাকতেই বেশি ভালো লাগতো। তো স্কুল আসা মানে আমি এসে বমি করব এবং আমার জামাটা রাখা, আমি অন্য জামা পরে ঘুরে বেড়াচ্ছি, এটা আমার রোজকার স্কুলের একদম রুটিন ছিল। আচ্ছা। তো আমার এটা খুব মনে আছে, আমি নার্সারির বারান্দায় দাঁড়িয়ে আছি আর মা আমাকে ভ্যানে তুলে দিয়ে, স্কুল ভ্যানে তুলে দিয়ে মা ট্রেনে করে আসতো, মানে মা পুরো মান্থলি করিয়ে নিয়েছিল। সবাই ভাবতো মা চাকরি করেন। আচ্ছা। এবার মা তখন চাকরিটা হলো মেয়ের স্কুলে যাওয়া। আচ্ছা। এবার আমার মনে আছে, যাতে আমি মাকে দেখতে না পাই, মা ঝোপের আড়াল দিয়ে লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে। আর আমার এটা ভীষণ স্পষ্ট এখনো মনে আছে যে আমি নার্সারির বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছি, বমি টমি করে একসা কেঁদে কেটে, আর মা আমাকে দেখা দেবে না বলে ঝোপের আড়াল দিয়ে ছাতা নিয়ে, সেই লাল নীল রঙিন ছাতাগুলো থাকতো, সেইটা মাথায় দিয়ে চুপি চুপি করে চলে যাচ্ছে। এটা আমার ভীষণ ভালো মনে আছে। মার কাছে বকাও খেয়েছি, মারও খেয়েছি, এখনো ঝগড়াঝাটি হয়, তবে মা ছাড়া আমার চলে না, আর মারও আমার ছাড়া চলে না। মানে সেটা চৈত্র সেলের বাজার হোক, সেটা পুজোর বাজার হোক, মানে যাই হোক, সেটা মার 2016-তে পেসমেকার বসেছে, সেই অপারেশনের সময়ও বলুন আমি একাই মাকে নিয়ে সবটা করেছি। তো মার আর আমার বন্ডিংটা একটা অন্য রকম, মানে বন্ধুত্ব বলুন, মাতৃত্ব বলুন, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে সেখানে। মানে সেটা এটা সবার ক্ষেত্রে মোটমাট, মানে মা ছাড়া চলে না, বাবা ছাড়া চলে যায় কিন্তু মা ছাড়া চলবে না। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এখানে মায়ের কথা, মানে আমরা বিয়ের পর দুটো মাকে পাই, মানে এক শাশুড়ি মা আর একটা নিজের মা। তো এবার যে ওয়ার্কিং মাদারের ক্ষেত্রে ধরুন শাশুড়ি মাকে অনেক অনেক সাপোর্ট অনেক সময় করে, আবার অনেক সময় করে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রে শাশুড়িরা সাপোর্ট করেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখো, আমার ক্ষেত্রে তো একদম সাপোর্ট করেনি আমাকে। আমি যখন শুরুতে চেষ্টা করেছিলাম যে বাচ্চাকে শ্বশুরবাড়িতে আয়া দিয়ে হোক, যেভাবে হোক রেখে আমি আমার স্কুলটা করব, তো আমার শাশুড়ি আমাকে পরিষ্কারভাবেই জানিয়ে দেয় যে এখানে বাচ্চা রেখে চাকরি করা যাবে না। আচ্ছা। আমার বাবাও অনেকবার গিয়ে কথা বলেছিলেন, সেক্ষেত্রেও কোনো সুরাহা সেখান থেকে বেরোয়নি। মানে ও জন্ম হওয়ার পর আপনি ওখানে গেছিলেন? চেষ্টা করেছিলাম যাতে জিনিসটা প্যাচ আপ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যেখানে বাচ্চাকে রাখবেই না সেখানে তো আমার থাকার কোনো প্রশ্ন ওঠে না। তো ধীরে ধীরে সেই জিনিসটা থেকে সরে এসেছি, একদিনের তো প্রসেস নয় সরে আসাটা। তো আমি একদমই আমার শাশুড়ি থেকে কোঅপারেশন পাইনি, তবে আমি এমন অনেক শাশুড়ি দেখেছি যারা ছেলের বউকে ভীষণভাবে কোঅপারেট করেন, তার বাচ্চাকে বাচ্চার দায়িত্ব নেন, তাদের স্কুল যাওয়া, মানে তার ছেলের বউ হয়তো অনেকটা সকালে চাকরিতে বেরিয়ে গেছে, ছেলে মেয়ে স্কুল পড়ে, ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠানো, বাসে তুলে দেওয়া, তারা যখন ফিরছে তাদেরকে বাস থেকে নামানো, অনেক শ্বশুর শাশুড়িকেই দেখেছি এই দায়িত্বটা পালন করতে। আমার ক্ষেত্রে এটা হয়নি, তবে হ্যাঁ, এখন যদি স্ট্যাটিস্টিক্স ধরো তাহলে কিন্তু বেশিরভাগ আমার বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও দেখেছি বাচ্চা বড় করার যে ফেজটা, তারা কিন্তু সব থেকে নিশ্চিন্ত থাকে নিজের মার কাছে বাচ্চাটিকে রেখে চাকরিস্থলে যেতে। এবং নিজের মা যেভাবে কোঅপারেট করে, বা বলা যেতে পারে দিদারা হলো একটা বাচ্চার দ্বিতীয় মা। একদম। তো দিদারা যেভাবে সেই মাতৃত্বটাকে সামলায়, যেভাবে সেই বাচ্চাটিকে সামলায়, এবং মায়েরাও যতটা নিশ্চিন্ত হয় দিদার কাছে রেখে এসে, এটা কেন জানি না, মানে এটা সত্যি, এটা ঠিকই বললেন যে জিনিসটা না মেয়ের মতোতে থেকে যায়, ঠিক মেয়ে হয় না, কখনো মেয়ে হয় না। একদম। তো মেয়ের মতো যেমনি, তো মানে একটা সন্তান তো নিজের পরিবারের, কিন্তু জানি না এটা হয় আমাদের সবার ক্ষেত্রেই এটা হয় যে আমি আমার মার কাছে দিয়ে যাচ্ছি, এখানে হয়তো তোমার মা ব্যস্ত থাকবে, আমি এখানে রাখলাম না, এরকম একটা নিজের মার উপর অনেকটা জোরও খাটানো যায়। হ্যাঁ, যে এটা করে দিও, ওটা করে বলা যায় যে তুমি কিন্তু ওকে এই সময়টা খাইয়ে দিও, এই সময় চানটা করিও, থাক আজকে চানটা করিও না, ও গাটা একটু ছ্যাঁক করছে, অতটা বোধহয় শাশুড়ি মার কাছে ঠিক ফ্রিও হওয়া যায় না, হতে পারে না মেয়েরা। একদম একদম। আচ্ছা, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি নারীরা যারা ম্যারিড, সেখানে কয়েক বছর পর ওদের মাথায়
অনেক সময় সবারই আসে যে আমি সন্তান নেব। তো অনেক সময় আমরা দেখেছি যে আমি অনেক নারীদের বলতে যে না আমি সন্তান নেব না, আমার ফিগার খারাপ হয়ে যাবে, বা আমি এখন ক্যারিয়ারে ফোকাস করতে চাই, সন্তান নিয়ে কে নাচানাচি করবে, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, এইসব এরকম অনেক কথা বলতে শুনেছি। তো ওই নারীদের আপনি কি বলতে চান? দেখো, এটা তো একদম তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি তাদের স্বামী স্ত্রীর মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা না থাকে, তাহলে আমার মনে হয় এই সিদ্ধান্তকে ওয়েলকাম জানানোই উচিত। আচ্ছা, কারণ এটা মাতৃত্ব, এই যে বললাম, একটা অনুভূতি, একটা আবেগ, যেটা জোর করে কারোর উপর চাপিয়ে দিতে পারবো না। তো কোনো মেয়ে যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আমি আমার লাইফটা এরকম ঝাড়া হাত পাই কাটাতে চাই, একটা বাচ্চার দায়িত্ব, আমি যেখানে বেড়াতে যেতে চাইছি যেতে পারবো না, কেউ হয়তো ফটোগ্রাফি পছন্দ করে, আমি অনেক দুর্গম জায়গায় ফটোগ্রাফির জন্য যেতে চাই, যেখানে আমার বাচ্চা হয়ে গেলে সেটা এমনই পিছু টান, এমনই দায়িত্ব যে আমি সেই ড্রিমগুলো আমার ফুলফিল করতে পারবো একদম। তাই তারা ইস্যু নিচ্ছে না। এবার হ্যাঁ, তাদের সিদ্ধান্তকে ওয়েলকাম। তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি এই সিদ্ধান্তে দুজনেই সহমত হয় তাহলে খুব ভালো। কিন্তু আমি অনেক ক্ষেত্রে দেখেছি হয়তো দুজনেই সহমত নয়, একজন আরেকজনের সিদ্ধান্তটা মেনে নিয়েছে, কোথাও গিয়ে মনের ভেতর কোথাও একটা আক্ষেপ থেকে গেছে যে ও চায় না তাই আমিও আর জোর করিনি। সেই জায়গাটা কষ্টের। আর এই যে এখন আমার যেটা করতে শখ হচ্ছে বলে আমি সন্তান নিচ্ছি না, সেই শখটা আমার সারা জীবন থাকবে না। একদম ঠিক। আমার বয়স যখন 40-50 এই বয়সগুলোতে পৌঁছবো, তখন আমার সেই দুর্গম জায়গায় গিয়ে ফটো তুলতে ইচ্ছে নাও করতে পারে। তখন মনে হয় বাদবাকিদেরকে দেখে, যে যারা সন্তানদের নিয়ে ব্যস্ত, তাদের পড়াচ্ছে, তাদের রেজাল্ট, এখন তো সোশ্যাল মিডিয়া নির্ভর আমাদের জীবনটা অনেকটাই হয়েছে, আমরা তো অনেক কিছু ওখানে দেখে আমাদের আনন্দ হয়, দেখে আমাদের কষ্ট হয়, বা সেটা দেখে কোথাও কোথাও তাদের কষ্টও হয় যে এই যে মা মেয়ের বন্ডিং ছবি দেওয়া, বা মেয়ের রেজাল্ট, ছেলের রেজাল্টটাকে যখন বলছে যে আমার ছেলের এত সুন্দর একটা রেজাল্ট হয়েছে, তখন কোথাও গিয়ে তারও আফসোস হয়তো হয় যে আমারও যখন মা হওয়ার বয়সটা ছিল আমি এই সুযোগটা তখন নিইনি, মা হতে চাইনি, তাই আজকে এই সেলিব্রেশনটা আমার জীবনে নেই। একদম। আমার মনে হয় এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে মা হওয়ার, বিয়ে করেছি, একটা সন্তান হবে, একটা নারী জীবনের যেন একটা পূর্ণতা আসে সেখানে, এটা আমার মনে হয়। একদম। এবার কেউ সত্যিই মা না হতে চাইতেই পারে, কোনো কিছু জোর করে চাপিয়ে মা হওয়াটা একটা সত্যি সুন্দর, হ্যাঁ এই অনুভূতিটা বড় সুন্দর। একদম, মানে একটা ফেজ থাকে নারীর একদম লাইফে, তো সেটা এভরি ফেজটা মানে কোনো ফেজটা যদি স্কিপ হয়ে যায় সেটা কোথাও যদি একটা মিস করে যাওয়া, সত্যি মিস করে যাওয়া। কারণ এই যে নিজের শরীরের ভেতর একটা প্রাণ বেড়ে উঠছে, সে কখনো নড়ছে, সে কখনো ধাক্কাধাক্কি করছে, এই যে একটা ফিলিংস, এবং সে যখন জন্মেই একটা বুকের দুধ খাচ্ছে, তার যে একটা কি অনুভূতি, সেটা সত্যি যারা মা হতে চাইছে না বা মা হতে পারছেও না অনেকে, এটা সত্যি একটা বড়সড় মিস করে যাওয়া তাদের জন্য। সত্যি সেটা খুবই একটা বড় মিস ওদের জন্য, খুব বড় মিস। আপনার মাদার্স ডে এর গুরুত্বটা কতখানি? দেখো, আমার কাছে মায়ের দিন প্রতিদিন, মানে মা ছাড়া সকালবেলা উঠে প্রথম ডাকটা দিই মা করে একটা, মানে ও ঘুম থেকে ওঠে মাম করে একটা শুরুতেই ডাকে, তো মা ডাকটা দিয়ে দিনটা শুরু হয়। তখন হয়তো চোখটাও পুরোটা খুলিনি, ঘুমের ঘোরও পুরোটা কাটেনি, কিন্তু এটা মা দিয়ে শুরু হয়। তো মায়ের দিন প্রতিদিন। এবার তবু মাদার্স ডে নিশ্চয়ই একটা গুরুত্ব আছে, আমাদের জন্মদিনের যেরকম গুরুত্ব আছে, আমাদের প্রত্যেক দিন আমরা জীবনকে উদযাপন করি, তবু জন্মদিনটা তো আমাদের কাছে একটা স্পেশাল। একদম। সেরকম মা যেরকম আমাদের প্রতিদিনের জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, তবু মায়ের জন্য একটা দিন থাকা, এটা একটা বিশেষ আবেগ। আমি মাদার্স ডে নিয়ে গুগলে পড়ছিলাম, সেখানে দেখলাম বেশ কিছু দেশে এটা একটা সরকারি ছুটির দিন, পরবর্তীকালে এটা মে মাসের দ্বিতীয় রবিবার একটা ঠিক করা হয়েছে, এবং আরও বেশ কিছু দেশে দেখেছি মাতৃমূর্তিকে পুজো করা হয়, এবং মায়েরা প্রতিদিন যে কাজগুলো করে থাকেন তাদেরকে এই বিশেষ দিনটাতে সেই কাজগুলো করতে দেওয়া হয় না। আচ্ছা, মানে রান্না, ঘর দোর পরিষ্কার করা, সেই কাজগুলো সেদিন মা করবে না।
আচ্ছা, সেটা ইন্ডিয়াতে কবে লাগু হচ্ছে সেটা জানি না। আমি এগুলো সবই গ্রিস, ইটালি এইসব দেশগুলোর দেখছিলাম যে তাদের কিন্তু মাদার্স ডে, ইনফ্যাক্ট মাদার্স উইক, মানে পুরো একটা সপ্তাহ ধরে এটা পালন করছে। শুধুমাত্র মাকে একটু আরাম দেওয়া, মাকে বুঝিয়ে দেওয়া যে তোমার ভীষণ গুরুত্ব আছে আমার জীবনে, তুমি সংসারে ফেলনা নাও, তুমি টাকা রোজগার করো কি করো না, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু একটা বড় জব করি আমরা, মানে আমরা মায়েরা, আমি ওইখানে আছি, মানে আমরা মায়েরা হয়তো বাইরে যাই না, কোনো চাকরি করি না, তার থেকে টাকা পাই না নিশ্চয়ই, কিন্তু একটা ঘর সামলানো, বাচ্চাতে কোনো ছুটি নেই, সেটাই একদম 24/7 ছুটি আছে, মাতৃত্বে কিন্তু কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই একদম। মানে বাচ্চার জ্বর হলে সারা রাত জাগতে হয়, তারপরের সারা দিনটাও জাগতে হয়, নন স্টপ এরকম 3-4 দিন ধরে চলে যে মায়েরা ঘুমোচ্ছে না। তো তুমি বাবাকে কি মেসেজ দিতে চাও, মানে এখন তো ক্যামেরা অন আছে, তুমি বাবাকে ক্যামেরার সামনে কি মেসেজ দিতে চাও? বাবা এখন যেহেতু আমার কোনো দায়িত্ব নিচ্ছে না, যোগাযোগ নিচ্ছে না, কিন্তু আমি শুধু এটুকু বলতে পারি যে বাবা, আমার এখন তোমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মাই আছে, আমার মাই আমার সব, বাবা মা সব কিছুই, তাই তুমি ভালো থেকো নিশ্চিন্তে। আর তাছাড়া আমি বাড়িতে অনেক কিছুই ভালো তার সম্পর্কে শুনেছি, সেটি হচ্ছে আমার বাবা পড়াশোনায় খুবই ভালো ছিলেন, তাছাড়া তিনি কারুর সঙ্গেই অভদ্রভাবে কথা বলতেন না, মানে অনেকে বড় হলে বা অনেক ছোট থেকেই তো মা বাবার সঙ্গে খুব বাজেভাবে কথা বলে, আমার বাবা কিন্তু সেটা করতেন না। তাই তার সবকটা বন্ধুই আমাদেরকে বলেছেন যে যে বাবা খুবই ভদ্র ছেলে। বাহ, খুব ভালো। আর পড়াশোনা তো ভালো? হ্যাঁ, পড়াশোনা তো ভালো, তা তো বলেছে। এগুলো তোকে কে বলেছে? তোমাকে কে এসব বলেছে? আমার বাড়িরই সবাই আমাকে বলেছে, আমার মা বলেছে, দিদা দাদু সবাই বলেছে। আচ্ছা, তুমি বাবাকে সেরকম একটা হেট করো না, মানে কিন্তু একটা তোমার মধ্যে কিছু একটা আছে যে বাবা আমার দায়িত্বটা নিল না, তাই তো? হ্যাঁ। বাবাকে হেট সেরকম করো না তো? না। আচ্ছা, তুমি যেহেতু হেট করো না, তোমাকে এই এখন এই এখানে দেখে যদি তোমাকে তোমার বাবা নিতে আসে, তোমার মার সাথে সবকিছু সম্পর্ক ঠিক করে নিতে চায়, তো তুমি তখন কি বলবে? তুমি কি যেতে চাইবে বাবার কাছে আবার ফিরে? আমি যদি নিজের মুখে বলি যে 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 আমি যদি বাবা দায়িত্ব নেয়নি, তাও বাবা পড়াশোনায় ভালো, স্বভাব ভালো, সব কিছুতেই ভালো, কিন্তু তাই আমি তাকে খুব একটা হেট করি না, কিন্তু দায়িত্ব যেহেতু নেয়নি, তাই আমি তেমন চাই না যে আমার বাবা পরবর্তীকালে আমার দায়িত্ব নিতে চাক। আচ্ছা, আমি সেটাতে অরাজি হব। আচ্ছা, মানে তুমি কখনোই যাবে না? না। মাও যদি যায়, মানে মাও যদি তোমাকে এসে বলে যে না মা চল আমরা আবার সবকিছু ঠিক করে নিই, সেখানেও তুমি নাই থাকবে, তাই তো? হ্যাঁ। মানে মা যাক তুমি যাবে না, এরকম ব্যাপার? মানে আমি মাকেও যেতে দেব না। ও বাহ, কারণ আমার মায়ের প্রতিও সে এবং আমার মা শাশুড়িও দায়িত্ব নিতে চায়নি। খুব ভালো, মানে আপনি আপনার মেয়ের সাপোর্ট মানে একেবারে একদম 110% পেয়েছেন, সেটা খুব ভালো। মানে ও যে ব্যাপারটা বুঝেছে, এত ছোট বয়সে ও যে ব্যাপারটা বুঝতে পেরেছে, ছোট থেকে আসলে কোনো কথা গোপন করিনি, যেমন যতটা ওর পক্ষে বোঝা সম্ভব ওকে সবটা সত্যিই জানিয়েছি। কোনো আজগুবি গল্প, বাবা বিদেশে চাকরি করে টাইপের গল্প এরকম কখনোই ওকে আমি বলিনি, নালে ওর মনে একটা থেকে যাবে বাবা কি কখনো আসে? কখনোই আসে না, চাকরি থেকে ছুটিও পায় না, তো ওকে আমি কখনো কিছু মিথ্যে বলিনি। তবে ও যেতে চায় না, এটা কখনো রেগে মেগেও আমি যদি বলি যে ঠিক আছে তোর মাকে তো ভাল লাগছে না, যা তাহলে ওখানে গিয়ে থাক না, সেটাতে ওর খুব রাগ হয়, এটাতেও একদম রাজি নয়, ও কখনো যেতে চায় না, আমাকেও যেতে দিতে চায় না। তো ও আমার কাছেই থাকবে, দাদু দিদার কাছেই থাকবে, কিন্তু ওর বাবার সম্পর্কে ওর মনে কোনো ঘৃণা থাকুক এটাও আমরা কখনো চাইনি। একদম ঠিক, একদম ঠিক। কারণ সে পড়াশোনায় ভালো, সেও একজন স্কুল টিচার, তার স্বভাবও ভালো, চরিত্রও ভালো, এগুলোই ওকে যা ভালো ওকে তাই বলা হয়েছে, যে এগুলো কিন্তু সত্যিই ভালো। আচ্ছা, না এটা খুবই ভালো, মানে তুমি এভরি টাইম তোমার মার সাথে আছো,
তুমি একটু আগে বললে অফ ক্যামেরাতে বলছিলে ডিউটির কথা, তো তুমি একবার বলতে পারো ওটা? হ্যাঁ বলো। এই যে আমাদের দেশ অর্থাৎ মাতৃভূমি, যেখানে অনেকজন বিপ্লবীরাই জন্মেছেন, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, অনেকজনই তো জন্মেছেন। আর তাদের যেরকম ডিউটি ছিল যে তাদের মা অর্থাৎ দেশ, সেই দেশকে নানারকম বিপদের হাত থেকে বাঁচানো, এটা যেমন তাদের ডিউটি ছিল, তেমনি আমাদেরও ডিউটি যে আমাদের মাকে নানারকম বিপদের হাত থেকে রক্ষা করা। মায়েরা যেরকম আমাদের বিপদের হাত থেকে রক্ষা করেন, তেমনি আমাদেরও ডিউটি মাকেও নানারকম বিপদের হাত থেকে রক্ষা করা। একদম। তাহলে বীর পুরুষ রয়েছে, আমার কোনো চিন্তা নেই, আমি নিশ্চিন্ত আর কি। একদম, আমার যে কোনো বিপদ এলে তুই আমাকে রক্ষা করবি, তাই তো? ব্যাস, এই তো মিটে গেল, নিশ্চিন্ত আমি। খুব ভালো। আর তুমি মাকে কি মেসেজ দেবে? মাকে কি মেসেজ দেব? মাকে মেসেজ দেব যে আমি চাই আমার মা দীর্ঘজীবী হোক। তাছাড়া আমি এটিও চাই যে আমার মা সারা জীবন ভালো থাকুক, আমাদের সবারই সেবা যত্ন করুক, এবং সে যেন নিজেরও সেবা যত্ন করে। আচ্ছা, তোকে একটু কম পড়াক নাকি? কম বকুক? কখনোই না। একটু কম বকাঝকাটা হোক না? না, এটা বলতে চাস না? আমি সবসময় মার কাছে একটা কৃতজ্ঞ থাকি যে মা আমার, হ্যাঁ আমি যদিও মায়ের সঙ্গে একটু ঝগড়া করি, মুখে মুখে উত্তর দিই, তর্ক করি, আবার ভালোবাসি। তাই আমি, তাছাড়া আমার মাও আমাকে নানারকম বিপদের হাত থেকে বাঁচিয়েছেন, সেজন্যই আমি, তাছাড়া যেরকম টিচাররা সবাইকে পড়ান, তেমনি মাও টিচার হয়ে আমাকেও বাড়িতে অনেক পড়িয়েছেন, যেমন অঙ্ক, বাংলা, ইংলিশ, পরিবেশ সব কিছুই পড়িয়েছে। মানে এটা সেজন্য আমি আমার মায়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞই থাকবো। খুব ভালো। মানে এটা খালি টিচার বলে না, এটা মার একটা দায়িত্ব যে সন্তানদের ছোট থেকে মানুষ করা। মানে সেখানে পড়াশোনা হোক, সেখানে মানে কিছু ভুল কথা বললে সেটাকে ঠিক করুক, এটা সব হ্যাঁ একদম। কারণ কি আমাদের ক্যারেক্টারটা মেইন জিনিস। আমাদের ক্যারেক্টার যদি কোনোভাবে এদিক থেকে ওদিক হয়ে যায়, সেটা কিন্তু বাইরে মানে অন্য যে বাইরের লোকগুলো আছে সেখানে তোমাকে ছাড়বে না। মানে অনেক কথা অন্যায় দেখলে প্রতিবাদ করা, সেগুলো করা উচিত, সম্পর্কে শেখানো, এই যে পশু পাখিদের প্রতি একটু সহানুভূতি, ভালোবাসা থাকা, এগুলো তো পড়াশোনার বাইরের জিনিস, এগুলো ওকে শেখানোর চেষ্টাটা, সেগুলো তো মার কর্তব্য, মার দায়িত্ব তোমাকে শেখানো। টিচার হলেও, মা যদি টিচার নাও হতো, সেটা মা শেখাতো নিশ্চয়ই, তাই না? ঠিক আছে, মানে ওকে নিয়ে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, মানে কোনো খামতি যাতে না থাকে। না, একটু আগে তো বলছিল অফ ক্যামেরা যে আমি মার সাথে ঘুরতে যাই, পিজা হাট, কেএফসি, স্কুটিতে ভো ভো করে। পিজা হাট না, ডমিনোজ। ও আচ্ছা, মানে ও পিজা হাটের পিজা ভালোবাসাটা নাকি ডমিনোজের ভালোবাসা? ডমিনোজের। আচ্ছা, তো এই সবে সিল্ক রুট ঘুরে এসেছি। আচ্ছা, শান্তিনিকেতন গেছিলাম, মানে ঘোরা, সামনেও ঘোরা আছে। বল। হ্যাঁ, দিল্লি, আগ্রা। বাহ, ভালো। মানে মা, দিদা, দাদু, তুমি। হ্যাঁ, বাহ। শান্তিনিকেতনটা আমরা 4 জনই গিয়েছিলাম। আচ্ছা, সিল্ক রুটে মা বাবাকে নিয়ে নি, খুব বড় তো, অতটা দিতে পারবো না। মানে বেশ, মানে লাস্টে আমি এটুকুনি একটা কনক্লুশন দিই, মানে আপনাদের যে সম্পর্কটা, তো আমি যদি এটা রেটিং দেওয়া হয়, এটা আমি দেব 100 on 100। কারণ কি এখানে কোনো, মানে ও সব কিছু নিচ্ছে, ডিউটি পালন করছে, কর্তব্য, মানে যা ওইটা ওর যেটা ডিউটিটা, সেটা ও বিপ্লবীদের মতো একদম পুরো দাঁড়িয়ে থেকে আপনাকে প্রোটেক্ট করবে বলেছে। যে সিনেমাটার কথাও বলছিল, বনবাস, সবাই দেখেছে, সিনেমাটা শেষ হওয়ার পর সব থেকে বেশি কেঁদে ভাসিয়েছে ও, এবং সারাক্ষণ বলে যাচ্ছে আমি কিন্তু তোমাকে ওরকম ভাবে রেখে দিয়ে আসবো না। মানে সে কেঁদে কেটে একেবারে নাক ডাক বন্ধ তার, আমি কিন্তু রেখে দিয়ে আসবো। হ্যাঁ, আমিও তো আতান জিম্পাকে আমি কোথাও রেখে দিয়ে তো আসিনি, তো হ্যাঁ তুইও রেখে দিয়ে আসবি না। হ্যাঁ, এবার আমার যেটা বলে ওর মতো করে ফিল করেছে আর কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ,
এবার যে বনবাস সিনেমাটা, এটা তো বাবার ত্যাগের সিনেমা, তাই এটা ফাদার্স ডে স্পেশাল। কিন্তু আমার মাকে মাদার্স ডে, এমনকি ফাদার্স ডেতেও আমি সবসময় তাকে শ্রদ্ধা উইশ করি। আর তাছাড়া একটা বাংলা সিনেমা আছে অনেক পুরোনো দিনের, উত্তর ফাল্গুনি, সেই সিনেমাটা আমরাও দেখেছি, আমিও কেঁদেছিও। আর সেই সিনেমাটা মাদার্স ডেরও স্পেশাল, কারণ এই সিনেমাটা বেসড অন মাদার ত্যাগ করেছে আচ্ছা, তার বাচ্চার জন্য। এটাই খুব ভালো। আর কিছু বলার আছে মাকে, মানে খুব স্পেশাল কিছু? হ্যাঁ বলা আছে, কিন্তু আমি এটা বলতে চাই যে মাকে মাদার্স ডে তো এখন তো মুখেই উইশ করছি সবার সামনে, তাছাড়া আমি বাড়ি গিয়ে আরেকটা ভালো উপায় উইশ করতে পারি। সেটা হচ্ছে মাদার্স ডে, মানে মাদার্স ডে কে বেস করে, মানে এর উপর ভিত্তি করে আমি মাকে একটা কার্ড এঁকে দেব। বাহ, সারপ্রাইজ খুলে গেল। হ্যাঁ আচ্ছা, মানে তাহলে তুমি কার্ডের সাথে আরেকটা কিছু মাকে গিফট দিয়ে দিও, সেটা সারপ্রাইজ থাকবে। মানে এখন মানে আমি খুলে দিলাম এই জিনিসটা, কার্ডটা তো তুমি বলেই ফেললে, ওটা সারপ্রাইজই ছিল। মানে আরেকটা কিছু দিয়ে দিলে ওটা সারপ্রাইজ থাকলো, ওটা তোমাকে বলতে হবে না অন ক্যামেরা, তাহলে মা জেনে যাবে, তাই না? ঠিক আছে। তো আপনারা বন্ধুরা দেখলেনই, মানে আমরা খুবই ভালো একটা আড্ডায় ছিলাম। তো সবকিছু এই ছোট্ট মেয়েটি আরাত্রিকা ওর মাকে সবসময় সাপোর্ট করবে, প্রোটেক্ট করবে, যেমনি বিপ্লবীরা দেশকে, মানে দেশ অ্যাজ ইন মাকে প্রোটেক্ট করতো, তো সেরকমই ওর মাকে প্রোটেক্ট করবে সব সময়। আর মানে ম্যাডামের আর ওর যে ফ্রেন্ডশিপ, আমি এটা বলবো, ফ্রেন্ডশিপটা মা প্লাস সন্তানের যে বন্ধুত্বটা, সেটা সত্যি আমার খুব ভালো লেগেছে। মানে আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এরকম আপনাদের মানে ওই পাশে, ক্যামেরার ওই পাশে আপনাদের যদি এরকম কিছু ছোট্ট ছোট্ট স্মৃতি থাকে, সেগুলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাতে পারেন। আমি ওগুলো পড়তে চাই। মানে এরকম অনেক মা বা মা ছেলে, মা মেয়ে, এরকম একদম কোনো একটা গল্প রয়েছেই। তো সেগুলো ছোট্ট ছোট্ট করে আপনারা কমেন্ট করে জানান আমাদের, আমি নিশ্চয়ই এগুলো পড়বো আর রিপ্লাই দেব আপনাদের। আর সত্যি মাদার্স ডেতে মাদের স্যালিউট। মাদার্স ডেতে খালি না, এভরি ডে ইজ মাদার্স ডে, আমরা এটা বলতে পারি যে এভরি ডে ইজ মাদার্স ডে। তো মাদার্স ডের জন্য না, মাদার্স ডে মানে আমি বলবো মাদের স্যালিউট, যে আমাদের ছোট্টবেলা থেকে সত্যি এত বড় করে তোলেন, কিন্তু ওরা কখনো কিছু চায় না। এটা সব থেকে বড় কথা, যে হ্যাঁ মানে কখনো বলে না যে না তুই এটা আমি এত করে এসছি তোর জন্য, তুই এটা আমার জন্য করে দে, কখনো ওরা চায় না। কিন্তু হ্যাঁ, আমাদেরও একটা কাজ থাকেই, মা যখন কিছু বলছে না, তার না বলার পেছনেও যে ইয়েটা থাকে, সেটা বুঝে নিতে হয়। তো সত্যি আমাদের বিদ্যারূপ ফাউন্ডেশন, আমাদের যে টিম মিলে আমরা এত, আমি বলবো আমার যে এত সন্তানদের আমি মা হতে পেরেছি, ছোট ছোট বাচ্চাদের, তাদেরও আমি চেষ্টা করব বড় করে তোলার। কিন্তু হ্যাঁ, আপনাদের সাপোর্ট ছাড়া এটা কিন্তু পসিবলই না। আমি যতটা আমরা করতে পারি সেটা করছি, কিন্তু আপনাদের সাপোর্ট কিন্তু সবসময় দরকার। তো আমাদের সাপোর্ট করুন। আর আমাদের যত ভিডিওস আছে তাতে ছোট্ট করে, বেশিক্ষণ টাইম লাগে না, তাতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব, কমেন্ট ভরে ভরে করুন, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব আর আপনাদের রিপ্লাইও করব। আর ব্যাস, আজকের মতো এটুকুনি, আবার দেখা হচ্ছে নেক্সট পর্ব নিয়ে। ধন্যবাদ। ভালোবাসার টানে মানুষের পাশে, বিদ্যারূপ ফাউন্ডেশন। সবাইকে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে।